কেন্দ্রীয় কমিটি রেখে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম স্থগিত। চাঁদাবাজির মামলায় রিমান্ডে 4 জন। শেখ রেহানার ছেলে ববি এবং বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। জুলাই শহীদ পরিবারের আবাসন প্রকল্পের অনুমোদন দেয়নি একনেক। খরচের বিষয় যথাযথ মূল্যায়ন হয়নি, আরও যাচাইয়ের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী পদে একজন 10 বছরের বেশি নয়, কমিশনের বৈঠকে সব দলের সম্মতি। জুলাই সনদ চূড়ান্ত হবে চলতি মাসে, খসড়া বিতরণ কাল। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। পাল্টা শুল্ক নিয়ে আলোচনায় কাল ওয়াশিংটন যাচ্ছে প্রতিনিধি দল। স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে মাহমুদা মমিতা। শিরোনাম বলছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রমাণ রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এইসব সিদ্ধান্তের কথা জানানো হয়। রিফাত রশিদ জানান, দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেজন্যই কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত করা হলো। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকর্মীর চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের ঘটনা এবং বিগত সময়ে নানা সমালোচনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিফাত রশিদ। দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কিনা আমরা জানি না। এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। চাঁদার 40 লাখ টাকা আনতে গিয়ে গুলশানে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ 5 জন। এর মধ্যে 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এখনো পলাতক আছেন 1 জন। পুলিশ জানিয়েছে আগের আরও 4টি অপরাধের কথা স্বীকার করেছে আসামিরা। ভুক্তভোগীর দাবি, আওয়ামী লীগের দোষর অভিযোগ তুলে গ্রেপ্তারের হুমকি দিয়ে চাঁদা নেন তারা। শনিবার সন্ধ্যা গুলশান 2 নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসা থেকে গ্রেফতার হন 5 জন। তাদের বিরুদ্ধে 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ। মামলা করেছেন শাম্মী আক্তারের অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী সিদ্দিক আবু জাফর। তিনি জানান, 17 জুলাই 10 লাখ টাকা নিয়ে গেছে। 26 জুলাই আরও 40 লাখ টাকা নিতে গেলে পুলিশে খবর দেন তারা। একদিন ওয়েট করেন, এটা সবই আপনাদের সামনে চলে আসবে। কিছু হলে তো আমরা কি বলা হচ্ছে এটা ডিটেইলস বলতে পারবো না ভাইয়া। গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাকাদান শিয়াম, ইব্রাহিম হোসেন মুন্না ও সাদমান সাদাব। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এবং 16 বছরের আমিনুল। পলাতক রয়েছেন কাজী গৌরব অপু। এই মামলা বাদী হয়েছেন যেই বাসায় যে লোকগুলো গিয়েছিল, অভিযোগ এসেছে সেই বাসার মালিক বাদী হয়ে মামলাটা করেছেন। তার কোনো পূর্ববর্তী বা অন্যান্য জিনিসপত্র নিয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত চলছে। এরই মধ্যে অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 15 কোটি টাকার অবৈধ সম্পদ এবং লেনদেনের অভিযোগ। এছাড়া সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 29 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। কাতার, দুবাই ও কানাডায় নামে বেনামে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর। আর দেশের ভেতরে এই দম্পতির ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,২৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে ৬টি ব্যাংক হিসাবে ২৭,৬৩,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতে অনুমোদন ক্রমে আনা হচ্ছে। চলতি বছর ফেব্রুয়ারিতে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যানানটেক্সের ২৯৭ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারাকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট ২৩ জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই শহীদ পরিবারের জন্য আবাসন নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায়নি। খরচের বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন না হয় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, এই প্রকল্পটি আরও যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় মোট ৮,১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪-এর জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য একটি আবাসন প্রকল্পের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রাজধানীর মিরপুরে এই আবাসন প্রকল্প হাতে নেয়ার পর এর ব্যয় নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারদের জন্য মিরপুরের আবাসনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা আপাতত বন্ধ করা হয়েছে। খরচ যথাযথভাবে মূল্যায়ন না হওয়ায় এই প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে, শুধু ঢাকাতেই মিরপুরে কেন, অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে এবং এটা ব্যয়ের প্রাক্কলন ঠিকমতো হয়েছে কিনা এই জন্য এই একাধিক মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে। এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ৮,১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৬টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধির ২টি প্রকল্প রয়েছে। কেন ঠিকাদার কাজ শেষ হওয়ার আগেই তার থেকে বেশি টাকা পেয়ে গেল এবং এখন আর পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে। এরকম অনেক সারা দেশের অনেক প্রকল্প আছে যেগুলোতে ঠিকাদার পালিয়ে গেছে, কিন্তু ঠিকাদারদের কাজ বুঝে নেওয়া হয়নি। এই সময় গাজীপুর এয়ারপোর্ট র্যাপিড বাস ট্রানজিট প্রকল্পে অনিয়ম হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশি ও বিদেশি নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে বিএনপির আয় বেড়েছে প্রায় 14 গুণ। 2024 সালে দলটির আয় 15,65,94,842 টাকা, যা 2023 সালে ছিল 1,10,00,000 টাকা। গত বছর ব্যয় 4,80,08,23 টাকা। সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল 2024 সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেন। এতে আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে জাতীয় নির্বাহী কমিটির চাঁদা, পুস্তক বিক্রি এবং অনুদান। পরে রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক রূপ হারিয়ে ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে। প্রতিবাদ জানালেই বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হতো। তবে বর্তমানে ইসি দায়িত্বশীল, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কাজ করবে বলে বিশ্বাস করে বিএনপি। আয় কিভাবে আমাদের হয়েছে, আমরা কোন কোন খাতে ব্যয় করেছি, সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে যে নিরীক্ষা অডিট যে রিপোর্টটি, সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে। তো অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়,
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ এবং দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের চাহিদা এবং প্রত্যাশা সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা অনেক আগেই উপলব্ধি করেছে বিএনপি। একথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা রূপরেখা ঘোষণা করেছেন। পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য। পাশাপাশি এসব ক্ষেত্রে জনসম্পৃক্ত দাবিও থাকতে হবে। আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, যে 31 দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। সংস্কার, গণহত্যার বিচার এবং নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্র গড়ে তোলার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম। দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া কালেক্টর মাঠে পথসভায় তিনি এই দাবি জানান। এই সময় এনসিপি নেতারা বলেন, এমন সংবিধান তৈরি করতে হবে যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনে রোববার দুপুরে নেত্রকোনার পুরাতন মুক্তারপাড়ার কালেক্টর মাঠে পথসভায় যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে আশা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে সরানো হয়েছে তা বাস্তবায়ন হয়নি। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হবে, যেখানে সবাই শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সমান সুযোগ পাবে। সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। পথসভায় এনসিপি নেতারা বলেন, যারা দেশের মানুষকে গুম ও হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা শাপলার ম্যাসাকার ঘটিয়েছিল, তারা বিএনপির অসংখ্য নেতাকর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, জামাতের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছিল। এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। পরে শেরপুরে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। শহরের ইনানি বাজারে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা জানানো শেষে শহীদ থানা মোড়ে পথসভা হয়। কেউ যদি 95টা ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। জুলাই পদযাত্রার ২৮তম দিন সোমবার জামালপুর ও ময়মনসিংহে যাবে এনসিপি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছু মামলায় যারা নির্দোষ তাদেরকেও আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বিচারের কাজ যতটা অগ্রগতির কথা ছিল ততটুকু না হলেও অনেক এগিয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ কমিশনে কোনো ছাত্র প্রতিনিধি নেই। কেউ এই বিষয়ে দাবি করে থাকলে তা অযৌক্তিক এবং মিথ্যে বলেও জানান তিনি। এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামির সংখ্যা, এখানে আপনারা জানেন অনেকেই যারা নির্দোষ তাদেরও আসামি করে হয়েছে। যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে, এখানে হয়তো 20 জন আসামি হওয়ার কথা ছিল, ওখানে 200 আসামি দেওয়া হয়। এই জন্য কিন্তু এটি ইনভেস্টিগেশন করতে একটু দেরি হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 1.5 দশক আগে করা এক মানহানির মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। ওই মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দেন
আদালত। সকালে বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। মামলার সূত্রে জানা যায় 2007 সালে বিদেশি গণমাধ্যমে অধ্যাপক ইউনুস বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে বক্তব্য দেন। সেখানে মানহানি করা হয়েছে অভিযোগ তুলে ময়মনসিংহ আদালতে মামলা করেন এক ব্যক্তি। এই মামলা বাতিল চেয়ে 2011 সালে আবেদন করেন ডক্টর ইউনুস। প্রধানমন্ত্রী পদে একজনের মেয়াদ সর্বোচ্চ 10 বছরের বেশি নয়, এ বিষয়ে একমত হয়েছে সব দল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলগুলো সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়ে সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই সঙ্গে পুলিশ কমিশন সংস্কারের বিষয়েও সবাই একমত। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপে এই কথা জানান রাজনৈতিক দলের নেতারা। আলী রিয়াজ আরও জানান, আগামী 31 জুলাইয়ের মধ্যেই সরকার জুলাই সনদ প্রস্তুত করতে চায়। সনদের খসড়া সোমবার সব দলের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে, আর তারা চাইলে সংশোধন করে কমিশনকে মতামত জানাতে পারবে। তিনি আরও বলেন, এই সনদে সবার স্বাক্ষরই কমিশনের লক্ষ্য। রাষ্ট্রে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয়, ফ্যাসিবাদের উৎপাদন যাতে না হয়, সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না। যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অন্যজন উদ্ধারকর্মী। এদিকে এই পর্যন্ত মোট 34 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। রোববার নতুন করে মৃত্যু হয়নি কারো বলে নিশ্চিত করেন তিনি। তবে যে 4 জন আইসিইউতে আছে তাদের অবস্থা অপরিবর্তিত। এদের মধ্যে 2 জন ভেন্টিলেশনে আছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু 28 জন, বয়স্ক 6 জন বয়স্ক এখনও চিকিৎসাধীন আছেন। তিনি জানান, নিজস্ব ব্যবস্থাপনায় দগ্ধতা চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো হচ্ছে। সেক্ষেত্রে রোগী বা তাদের স্বজনদের হয়রানির শিকার হওয়ার কোনো কারণ নেই। আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান ইনস্টিটিউটের পরিচালক। আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার। ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। আর এর মধ্যে ইনহেলেশন ইনজুরি আছে আমাদের 7 জন রোগী। আর যে প্রশ্নটা, উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। একতলা যে টিন শেডের উপর বিমানটির পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত নিয়েছে তদন্ত দল। এদিকে কবে স্কুল খুলবে সেই সিদ্ধান্ত এখনো নেয়নি কর্তৃপক্ষ। স্কুলে বিমান বিধ্বস্তের 6 দিন পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ সময় স্কুলের মাঠেও তল্লাশি চালায় বিমান বাহিনী। পাশের একতলা টিনশেড ঘর থেকেও আলামত সংগ্রহ করা হয়। এটির ওপরেই পড়েছিলেন পাইলট তৌকির। ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন অভিভাবক ও সাধারণ মানুষ। অনেকে এখনো ভুলতে পারেনি বিভীষিকার চিত্র। হ্যাঁ, এটা তো একটা ট্রমাটিক কন্ডিশন, তো ওদের সাইকিয়াট্রিক থেরাপিও লাগতে পারে, বিকজ এখান থেকে ওভারকাম করা ইটস সো টাফ। মানে যাদের এটা হয়েছে, যারা ক্যাম্পাসে ছিল এই মুহূর্তে, এই বিল্ডিংটাতে ছিল, তাদের তো এখনো ভয় কমে না। আমার বোন পড়ে এখানে, আমার 2টা বোন পড়ে, একটা হচ্ছে ক্লাস 5-এ আর একটা হচ্ছে 3-তে। শিক্ষার্থীদের আতঙ্কে এখনো দুশ্চিন্তায় অভিভাবকরা। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে বলে মনে করেন তারা। আমাদের ছেলেমেয়েরা এখনো ঠিকমতো ঘুমাইতে পারে না, শব্দ পাইলে ভয় পায়, বলে আব্বু আবার কি বিমান ক্রাশ হবে কিনা। 5 মিনিট বা 7 মিনিট হয়েছে, এর মধ্যে 5টা-6টা বিমান গেছে। বিমানের শব্দ শুনেই আমার বুকটা ধক করে ওঠে। আর বাচ্চাদের কি হবে? মানে এই এরিয়াতে একটা প্রতিষ্ঠান তো সবসময় থাকতে হয় নিরিবিলি একটা জায়গার মধ্যে। স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন অভিভাবকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।